কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দরবনের অদৃশ্য প্রহরী। লিখেছেন দুর্জয় শাকিল। ভিডিও শুরুর আগে একটা সুখবর দেই। জনপ্রিয় লেখক দুর্জয় শাকিলের লেখা নতুন বই আটেশ্বরী আসছে। সুন্দরবনের ভয়ঙ্কর এক অমীমাংসিত ভৌতিক রহস্য নিয়ে লেখা এই উপন্যাসটি এই মাসেই প্রকাশিত হবে। বইটি রকমারি থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট একটা গ্রাম সুন্দরপুর। সেই গ্রামেরই এক সাধারণ ছেলে শুভ। রোদে পোড়া তামাটে রং, চোখে বাঘের মতো তীক্ষ্ণতা, আর বুকে অসীম সাহস ওর। তার পেশা বন থেকে মধু সংগ্রহ করা, স্থানীয় ভাষায় যাদের বলা হয় মৌয়াল। বনের গহীনে কোথায় মৌচাক আছে তা যেন শুভর নাকের ডগায় খবর পৌঁছে দেয় হাওয়া। আর শুভর এই বিপজ্জনক যাত্রা নিত্যসঙ্গী জয়। বয়সে শুভর চেয়ে কিছুটা বড় হলেও জয়ের বুদ্ধি কিছুটা কম। তবে শুভর প্রতি তার আনুগত্য ও ভালোবাসা ভাইয়ের চেয়ে কোনো অংশে কম নয়। প্রতিটি মওয়ালের মতো শুভ ও জয়ও বনে ঢোকার আগে বন দেবী বা বন বিবির নাম স্মরণ করে। কারণ সুন্দরবন শুধু সুন্দর নয়, সুন্দরবন এক অপার রহস্য আর আতঙ্কের নাম, যেখানে প্রতি পদক্ষেপে লুকিয়ে আছে মৃত্যু। কখনো মেটের সাপের ছদ্মবেশে, কখনো বা নদীর নোলা জলে লুকিয়ে থাকা কুমিরের রূপে। আর সবচেয়ে বড় কথা, ডোরাকাটা দক্ষিণ রায়ের হংকারে। সেদিন ছিল বৈশাখ মাসের শেষ ভাগ। বনে মধুর মৌসুম প্রায় শেষ হয়ে আসছে। শুভ আর জয় তাদের ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে বনের অনেক গভীরে রূপসা ও পশুর নদীর এক অজানা খাড়িতে প্রবেশ করল। শুভ এর আগে কখনো এত দূর আসেনি। নৌকা এক জায়গায় বেঁধে দুজনে ঘন কাদা আর শ্বাসমূল টপকে বনের ভেতরে ঢুকলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা একটা বিশাল ছাতিম গাছের চূড়োয় দুটো বিশাল মৌচাক দেখতে পেল। আনন্দে জয়ের চোখ চকচক করে উঠল। ও বলল, শুভ দেখ, দুইটা মৌচাক। আজ বন বিবির আশীর্বাদে তাইলে আমাদের ভাগ্য ভালোই। তা যা বলেছিস। তবে বনের অনেক গভীরে চলে আসছি, ঝটপট কাজ শেষ করে ফিরতে হবে। ঠিক আছে, নে উঠে পড় গাছে। শুভ গাছে উঠে ধোয়া দিয়ে সাবধানে মৌমাছি তাড়িয়ে টাটকা খাঁটি মধু সংগ্রহ করতে লাগলো। মধু সংগ্রহ যখন শেষ, ঠিক তখনই একটু দূরে বাঘের একটা গর্জন ভেসে এলো। শুভ গাছ থেকে শব্দটি শুনে চুপ হয়ে গেল। এইদিকে জয় আতঙ্কে গাছে উঠে পড়ল। শুভ ইশারায় জয়কে চুপ থাকতে বলে সাবধানে গাছ থেকে নামলো। সে ফিস করে বলল, জয়, শব্দটা নদীর পাড় থেকে আসছে। চল বনের অন্যদিকে যাই, এদিক দিয়ে ঘুরে নদীর পাড়ে আসব। শুভ আর জয় দৌড় দিল জঙ্গলের দিকে। কিছু দূর দৌড়ে যাওয়ার পর তারা এসে পৌঁছালো একটি প্রাচীন মন্দিরের সামনে। কৌতূহল সামলাতে না পেরে শুভ ভেতরে ঢুকলো। মন্দিরের ঠিক মাঝখানে এক পাথরের বেদির উপরে বসানো ছিল প্রায় 1 হাত লম্বা নিপুণ কারুকাজ করা একটি রূপার বাঘের মূর্তি। মূর্তিটির চোখ দুটো মূল্যবান লাল জহরত দিয়ে তৈরি, যা অন্ধকার মন্দিরেও জোনাকির মতো জ্বলজ্বল করছিল। শুভ মুগ্ধ হয়ে মূর্তিটির দিকে তাকিয়ে রইল। বনের বিষাক্ত রূপ, দারিদ্র্যের করাঘাত আর ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তার লোভ মুহূর্তের জন্য তার সরল মনকে গ্রাস করল। সে ভাবল, এই একটি মূর্তি তার আর জয় সারা জীবনের অভাব মিটিয়ে দিতে পারে। শুভ জয়কে ফিস করে বলল, এই বাঘের মূর্তি চুরি করে গ্রামে নিয়ে বিক্রি করব। শুভ, বনের জিনিস বনে থাক, বন বিবির অভিশাপ লাগবি। জয় ওকে নিষেধ করল, কিন্তু লোভের বশে অন্ধ হয়ে জয়ের কথা শুনল না শুভ। মূর্তিটি নিয়ে তারা দ্রুত নৌকার দিকে ফিরে গেল। পরের রাতে কুয়াশার চাদরে ঢেকে গেল পুরো সুন্দরপুর।
মাঝরাতে গ্রামবাসী শুনতে পেল এক বিশাল বাঘের হাঁটার শব্দ, মচমচ করে বাঁশঝাড় ভাঙার শব্দ, টিলের চালে তীব্র নখের আঁচড়ের আওয়াজ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কাদা মাটিতে বাঘের থাবার কোনো ছাপ নেই, আছে কেবল এক অশুভ অদ্ভুত গন্ধ। আশি বাঘের গর্জনে পুরো গ্রামের মানুষের ঘুম ভেঙে বুক কাঁপতে থাকে। পরের দিন রাতে জয় আর সুবল বাজার থেকে ফিরছিল। তাড়াতাড়ি পা চালা সুবল, জ্যোৎস্নাটা মেঘে ঢাকা পড়লো, দেখেছিস? ভয় পাচ্ছিস নাকি? এই পথে তো আমরা হাজারবার হেঁটেছি। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা গর্জন ভেসে এলো, কিন্তু সেটা কোনো সাধারণ বাঘের নয়, যেন মাটির নিচ থেকে আসছে। ওটা ওটা কিসের শব্দ? সুবলের গলা কেঁপে উঠল। জয় থমকে দাঁড়ালো। ও তাকিয়ে দেখল, ঝোপের পেছনে দুটো চোখ চলছে আগুনের মতো লাল। ধীরে ধীরে একটা বাঘের অবয়ব বেরিয়ে এলো, কিন্তু তার শরীর দিয়ে চাঁদের আলো সোজা চলে যাচ্ছে। সুবল, ওর শরীর নেই, অশরীরী। বাঘটা লাফ দিল, কিন্তু গায়ে লাগলো না। শুধু এক ঠান্ডা হাওয়া বয়ে গেল ওদের শরীর দিয়ে। দৌড়া! দুজনে প্রাণপণে ছুটল। পেছনে সেই ভূতুরে গর্জন তাড়া করে আসছিল। গ্রামের প্রথম বাড়ির আলো দেখে ওরা হাঁপাতে হাঁপাতে থামলো। পেছনে ফিরে দেখল, অন্ধকার জঙ্গল নিস্তব্ধ, যেন কিছুই হয়নি। বড় বাঁচা বাঁচলাম রে সুবল। গ্রামে হাহাকার পড়ে গেল। বয়স্করা বলতে লাগলো, বনবিবি রুষ্ট হয়েছেন, বনের কোনো অপদেবতা গ্রামে ভর করেছে। জয় শুভকে এসে কাঁদো কাঁদো গলায় বলল, শুভ, মূর্তিটা ফিরিয়ে দে ভাই, নাইলে আমরা কেউই বাঁচুম না। অশরীরী এক বাঘ গ্রামে আসছে, সে যে কোনো সময় গ্রামে মানুষের উপরে আক্রমণ শুরু করবে। এদিকে গ্রামের এই ভয়ানক পরিস্থিতিতে মাতব্বর খবর দিলেন এক সাধক তান্ত্রিককে। সে বনের সীমানায় এক কুঁড়ে ঘরে থাকত। তার নাম কালীচরণ তান্ত্রিক। লোকে বলে তিনি বনের ভাষা বোঝেন এবং অলৌকিক শক্তিকে দমন করতে পারেন। বিকেলে তান্ত্রিক গ্রামে এলেন। গ্রামে পা দিতেই তিনি থমকে দাঁড়ালেন। নাকে বাতাস শুকে নিয়ে তিনি গম্ভীর গলায় বললেন, এ সাধারণ কোনো বাঘ নয়, এ হলো বন ভৈরবী, বনের প্রাচীন প্রহরী। কেউ বনের পবিত্র সম্পদ চুরি করে এনেছে। অপবিত্র লোভের ছায়া পড়েছে এই গ্রামে। তান্ত্রিকের কথা শুনে গ্রামের মানুষ একে অপরের দিকে তাকাতে লাগলো। শুভর বুক দুরু করে কাঁপছিল। তার আর সহ্য হলো না। সে সবার সামনে সব স্বীকার করল। সে গর্ত থেকে সেই রূপার বাঘের মূর্তিটি বের করে তান্ত্রিককে দেখালো। গ্রামবাসীরা শুভর উপরে ক্ষিপ্ত হয়ে উঠল। অনেকে তাকে মারতে উদ্যত হলো, কিন্তু তান্ত্রিক কালীচরণ তার হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন। তিনি মূর্তিটির দিকে তাকালেন, তারপর শুভর চোখের দিকে গভীরভাবে চাইলেন। তান্ত্রিক বললেন, লোভ মানুষের একটি দুর্বলতা, কিন্তু নিজের ভুল স্বীকার করার জন্য যে সততার প্রয়োজন তা সবার মধ্যে থাকে না। শুভ, তুই সত্য কথা বলে তোর চরম সততার পরিচয় দিয়েছিস, কিন্তু অপদেবতার ক্রোধ শান্ত করতে হলে তোকে সাহস দেখাতেই হবে। যে পাপ তুই করেছিস তার প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। আমার গ্রামের মানুষকে বাঁচাতে আমি যে কোনো কিছু করতে রাজি। বলুন আমাকে কি করতে হবে? শোন শুভ, আজ অমাবস্যার রাত। আজ রাতে এই ভৌতিক বাঘ তার পূর্ণ রূপ নিয়ে গ্রাম ছাড়খাড় করতে আসবে। তোকে একাই মূর্তি নিয়ে বনের সেই পুরনো মন্দিরে ফিরে যেতে হবে এবং জহরতের চোখে আবার দেবীর জল ছিটিয়ে মূর্তিটিকে তার নিজ স্থানে বসাতে হবে। তারপর তান্ত্রিক ওকে একটা পবিত্র কুণ্ডের জল ভর্তি কলসি দিল, আর দিল একটি তামার শুল, যা বিপদের সময় আত্মরক্ষার জন্য কাজে আসবে। তান্ত্রিক নির্দেশ দিলেন, মনে রাখবি শুভ, পথের মধ্যে বাঘের আত্মা তোকে নানা ছলনায় ভোলাতে চাইবে। তোর চেনা মানুষের গলায় ডাকবে, কিন্তু তুই পেছনে ফিরবি না। মন্দিরে পৌঁছে মূর্তির গায়ে এই কলসি থেকে পবিত্র জল ছিটিয়ে তা বেদির উপরে বসিয়ে দিলেই বাঘের আত্মা চিরতরে বন্দী হবে। অমাবস্যার নিভু নিভু রাতে যখন চারিদিকে ঘন অন্ধকারে আচ্ছন্ন,
শুভ একা একই ডিঙি নৌকা নিয়ে বনের উদ্দেশ্যে রওনা হলো। জয় তার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু তান্ত্রিক তাকে বারণ করল, কারণ এই লড়াই শুধু শুভর নিজের পাপ ও সাহসের। বনের ভেতরে ঢুকতেই পরিবেশ যেন জমে বরফ হয়ে গেল। বাতাস প্রচন্ড বেগে বইতে লাগলো। শুভ হাতে মশাল ও তান্ত্রিকের দেওয়া জিনিসগুলো ও রূপার মূর্তি নিয়ে এগিয়ে চলল। হঠাৎ তার পেছন থেকে একটা ডাক এলো। শুভ, দাঁড়া রে ভাই, আমি জয়, আমি তোর সাথে যাব। শুভর খুব ইচ্ছে করছিল পেছনে ফিরে জয়কে দেখতে, কিন্তু তান্ত্রিকের বার্তা তার মনে ছিল। সে থামল না, সোজা হেঁটে চলল। একটু পর সে দেখল তার বাবার মৃত কণ্ঠ ভেসে আসছে। বাবা শুভ, আলোটা নেভা, বনের দেবীরা তোর উপরে রেগে আছে। কিন্তু সে নিজের মনকে শক্ত করে পেছনের দিকে ফিরে তাকালো না। অবশেষে সে সেই মন্দিরে পৌঁছালো, কিন্তু মন্দিরের দরজায় পা রাখতেই বাতাস বন্ধ হয়ে গেল। চারপাশ থেকে ধোঁয়া বের হতে লাগলো। রূপ নিল এক বিশাল প্রকাণ্ড ছায়াবাগের। তার লাল চোখ দুটো থেকে ঠিকরে বের হচ্ছিল হিংস্রতা। ভৌতিক বাঘটি বিকট গর্জন করে শুভর উপরে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু কোনো কারণে বাঘটা শুভর দিকে এগিয়ে আসলো না। শুভ বুঝলো ওর হাতে সময় খুবই কম। সে এক মুহূর্ত দেরি না করে মন্দিরের বেদির দিকে দৌড় দিল। শুভ তড়িঘড়ি করে রূপার মূর্তিটি বেদির উপরে বসালো এবং কলসি থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে দিল মূর্তির উপরে। জল পড়ার সাথে সাথেই রূপার বাঘের মূর্তিটি থেকে এক তীব্র নীল আলো বিচ্ছুরিত হলো। অশরীরী বাঘটি আর্তনাদ করে উঠল। এক বিকট গর্জনে পুরো সুন্দরবন কেঁপে উঠল, যেন হাজারটা বজ্র একসাথে পড়েছে। ছায়া বাঘের দেহটি ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে রূপার বাঘের মূর্তির ভেতরে ঢুকতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সব শান্ত হয়ে গেল। বনের হিংস্র বাতাসের জায়গায় বইতে শুরু করলো এক মৃদুমন্দ দক্ষিণা হাওয়া। মন্দিরের ভেতরে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত অলৌকিক সুবাস। সে বুঝল বনের সম্পদ বনেই মানায়, মানুষের লোভ কেবল বিনাশ ডেকে আনে। পরের দিন সকাল, নতুন এক অভিশপ্ত মুক্ত ভোর এসেছে সুন্দরপুর গ্রামে। শুভ এক বিজয়ী বীরের মতো গ্রামে ফিরে এলো। গ্রামবাসী তাকে দেখে জয়ধ্বনি দিল। সে এখন আর কেবল একজন সাধারণ মৌয়াল নয়, সে সেই ছেলে যে নিজের ভুল স্বীকার করার সততা দেখিয়েছে এবং সাহসিকতার সাথে পুরো গ্রামকে এক ভয়ানক অতিলৌকিক অভিশাপের হাত থেকে রক্ষা করেছে। তান্ত্রিক কালীচরণ শুভর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, শুভ, তুই আজ এই গ্রামের এক সাহসী সন্তান প্রমাণ করলি। এরপর থেকে জয় ও শুভ সুন্দরবনের নিয়ম মেনে বন দেবীকে শ্রদ্ধা জানিয়ে সৎভাবে নিজেদের কাজ ও জীবনযাপন করতে লাগলো। আর সেই রূপার বাঘের মূর্তি আজও সুন্দরবনের কোনো এক গহীন মন্দিরে ঘুমিয়ে রয়েছে, বনের নীরব প্রহরী হয়ে।